জনাব শামীম ওসমান, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা গত 15 বছর যে দুঃশাসন, যে অপকর্ম চালিয়েছেন, তাকে শক্তিশালী করতে, তার পাশে থাকতে আপনার একটা সক্রিয় অবস্থান ছিল। আপনার কাছ থেকে একটু আমরা এটা শুনতে চাই। ভারতে পলাতক আছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং আমি বিষয়টাকে আগের থেকে আজ করছিলাম যে এরকম কিছুটা ঘটনা ঘটতে পারে। আমি এই কথাটি এটা প্রমাণ করতে চাই না যে ওনারা করেছেন দেখে আমাকে করতে হবে, এটা আমি বলতে চাই না। আমাকে দলের থেকে জানানো হয়, সরকার প্রধান থেকে প্রধানমন্ত্রী জানান যে আমার উপরে হামলা হবে। ইট ইজ ট্রু যে আমাকে দেশ ছেড়ে যেতে হয়েছে, এবং আমি যে দেশ ছেড়ে গেছি সেটা জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর একবার না কয়েকবারের নির্দেশের পরিপ্রেক্ষিতে। আমি আমাদের সজীবদের জয় একটা ফেসবুকে, এই যে আমেরিকা গত 2 দিন আগে একটা স্ট্যাটাস দিয়েছেন, 3-4 দিন আগে, অধ্যাপক ইউনূস শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়, যাদেরকে আমরা শ্রদ্ধা করি এবং সারা জীবন করবো। ট্রু যে এরা অনেক ভালো কাজ করেছে, এবং আমি নিজেও চাই যে ভোটের অধিকার হোক। আমি কোনো ধরনের হত্যাকাণ্ডকে আমি সমর্থন করি না, এবং করা উচিত না, তাহলে আমি মানুষ হিসেবেই গণ্য হব না। আমরা কি শুধু নেগেটিভ কথা বলবো, পজিটিভ কথা বলবো না? 800 কোটি মানুষও যদি চায় একজন মৃত মানুষকে জাগিয়ে তুলবে, তা তো জাগিয়ে তুলতে পারবে না, তাই না? তো একজন মানুষকে আমি গুম করে দিব, খুন করে দিব, এই বিষয়টাকে আমি একজন মানুষ হিসাবে, আমি যদি মৃত্যু হয়ে যায় আমার, আমি কোনোদিন এটাকে সাপোর্ট করব না। এবং অতীতে কে কি করেছে সেই জন্য আমাকে একই পথে চলতে হবে, আমি সেটাকেও মনে করি না। এদের দ্বারা অনেক সব শ্রেণী পেশার মানুষের মধ্যে ভালো খারাপ আছে, আমরা কি এই কথা বলতে পারি না? ইয়েস, আমি বলছি না যে আওয়ামী লীগ ইজ এ অনলি পারফেক্ট পার্টি ইন দ্য হোল ওয়ার্ল্ড কিংবা ইন বাংলাদেশ। আপনি আমার মনের কষ্ট বুঝবেন। আমার 20 জন লোক মারা গেছে, আমার এই পা পঙ্গু হয়ে গেছে, আমি চেয়ারে বসে নামাজ পড়তে হয়, আমার বাঁ পাটা উড়ে গেছিল, ঠিক আছে? সেইখানে আমার সরকারের ক্ষমতার সময় না যে চার্জশিট দেওয়া হয়েছে, সেই চার্জশিটে আমি যে সাক্ষ্য দিয়েছি, সিআইডির যে অ্যাডিশনাল এসপি, সে আমার সাক্ষী বদলি দিয়েছে। আপনি নিজেও লয়ার ছাত্র, আমিও লয়ার ছাত্র, আমি বলেছি দিস ইজ নট মাই উইটনেস। আমি চাই না যে একটা ছাত্র সারা বছর লেখাপড়া করলো, সেও পরীক্ষায় পাশ করলো, আরেকজন পড়ালেখা করলো না, সেও পাশ করলো, এটা আমি চাই না। দেখেন, আমি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটা রাষ্ট্রকে আন্ডারমাইন করার কোনো কারণ থাকতে পারে না, কারণ পৃথিবীর মধ্যে এটা অবভিয়াসলি একটা শক্তিধর দেশ না, একটা গণতান্ত্রিক রাষ্ট্র বলা যায়। যে আমার কাছে না কিছু মাঝে মাঝে অবাক লাগে যে মানুষের চরিত্রটা দেখতে, পৃথিবীর সব দেশের চরিত্র দেখতে ভালো লাগে, আমার কাছে মাঝে মাঝে আশ্চর্য হই। এখানে ম্যাক্সিমাম কমেন্ট আমার তর্কের খাতিরে পাল্টা যুক্তি আমি পাই না। আমাদের সমাজের পুরুষরা এতই মূর্খ, এতই অশিক্ষিত এবং এতই গর্ধব, আমি দুঃখিত আপনার এই ভাষায় বলার জন্য, এতই অশিক্ষিত এবং এতই গর্ধব যে তারা একজন নারীর যুক্তির পাল্টা। কিন্তু বারিশা ফারহানা একটু এক পেশে বলতেছেন কিনা যে গালাগালি করা হয়েছে, সেই গালাগালি কিন্তু হেফাজত ইসলামের পক্ষ থেকে, আমি কি বলবো, তারা প্রেস রিলিজ দিয়ে, বক্তব্য দিয়ে তারা বলছে যে এটা তাদের বক্তব্য না, এইটা তারা প্রত্যাহার করেছে, এটা তাদের আসলে বলার উদ্দেশ্য ছিল না, এটা তারা সাপোর্টও করে না, এটা এরকম কিন্তু তারা বলছে। আর আপনি ধরেন পুরুষদের গালাগালি আপনি করতেই পারেন, কিন্তু আপনি যদি যারা আপনার অবস্থানটা সাপোর্ট করে না, তাদের মধ্যে কিন্তু অনেক নারীও আছেন, ওইটাও কিন্তু একটা বাস্তবতা। খুব ইন্টারেস্টিং কি জানেন খালেদ, নারীরা পছন্দ করে না, কিন্তু আমি এখন পর্যন্ত কোনো নারীকে আমাকে কোনো খারাপ মন্তব্য বা কোনো কুরুচিপূর্ণ মন্তব্য বা গালি এখন পর্যন্ত দেখিনি। অদ্ভুত কাণ্ড, দেখেন 17 বছর, ইটস আ লং টাইম, আমি কোনো নারীকে দেখিনি। 2 হলো, হেফাজত কখন বলল? যখন দেখলো চারপাশ থেকে এত বেশি সমালোচনা হচ্ছে যে সেটাকে কোনোভাবে পাশ কাটানো যাচ্ছে না, 1। 2 হলো, হেফাজতের যেই শত শত লক্ষ লক্ষ হাজারে হাজারে ভাইয়েরা সেখানে উপস্থিত ছিলেন, তাদের কারো একবারও মনে হলো না যে ইসলাম এই নোংরা ভাষায় গালিকে কি চোখে দেখে? ইসলামে এই ব্যাপারে কি বলা আছে? একজন ভাইও কি উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করে বলেছেন যে আমার ধর্ম এই ধরনের গালিগালাজ প্রশ্রয় দেয় না, অ্যালাউ করে না? কেউ তো বলেন নাই। সেখানে শুধু যে হেফাজতের ভাইরা ছিলেন আমার তা নয়, আমার এনসিপির ভাইরাও ছিলেন, আমার অন্যান্য ইসলামপন্থী দলের ভাইরাও, হেফাজতে আরেকটা আছে না ইসলামিক আন্দোলন, হাত পাখা যে, হ্যাঁ, তারাও সম্ভবত ছিলেন, মানে মোটামুটি সবাই ছিলেন, এবং সবাই খুব স্বাভাবিক ভাবে নিয়েছেন কেন জানেন? আমি আপনাকে বলি, একটা লাইন, আমাদের মনে, মগজে, মস্তিষ্কের ভেতরে প্রথিত আছে মেয়েদেরকে নিয়ে যাতা বলা যায়, যাতা লেখা যায়, যাতা করা যায়,
কারণ তাদেরকে আমরা আসলে মানুষ হিসেবেই ট্রিট করি না, ওরা সাব হিউম্যান। তো এই যে আমার আরেক ভাই আজকে আমার সঙ্গে যুক্ত হয়ে বলছিলেন না যে না এটা তো সবার জন্যই হিউম্যান রাইটস, আগে তো নারীকে আপনি হিউম্যান হিসেবে আপনার স্বীকার করতে হবে, তাই না? একটা সাব হিউম্যান হিউম্যান রাইটসের কথা বলছেন। বেশা ফারহানা, আপনি যদি একটু বিএনপির চোখ দিয়ে আপনি এই অধিকারগুলির কথা একটু বলতেন, যে নারী, শ্রমিক, জাতিগত, ধর্মীয়, বিএনপি দল হিসাবে তার অঙ্গীকারটা এই জায়গা থেকে সে কেমন ভাবে দেখে প্র্যাকটিক্যালি, মানে যেহেতু আপনি আজকে অনেকগুলি বিষয় আপনি একটু বলেন তো যে নারীর প্রতি আসলে বিএনপি আসলে কেমন, শ্রমিকের প্রতি কেমন, জাতিগত, ধর্মীয়, ভাষাগত, লৈঙ্গিক। কারণ আমরা সবসময় দেখেছি যে বিএনপি বা আওয়ামী লীগ তাদের 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 রাজনৈতিক সীমাবদ্ধ দৃষ্টিভঙ্গি বা কায়েমি স্বার্থবাদিতার দৃষ্টিভঙ্গি থেকে আসলে এই ইস্যুগুলি ডিল করে, কিন্তু দোষ দেয় অন্যদের। ইন্টারেস্টিং। কিন্তু দেখুন, আমি আপনাকে শুরুতে বলেছি যে এভরিথিং ইজ পলিটিক্যাল, নাথিং ইজ আউটসাইড পলিটিক্স। সো এই দৃষ্টিকোণ থেকে যদি আপনি দেখেন নারীর ব্যাপারে বিএনপি কি ধরনের মনোভাব পোষণ করে, আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করি। ধরুন আমার দল যখন 2018 সালে নির্বাচনে গেল, আমার যে কনস্টিটুয়েন্সি ব্রাহ্মণবাড়িয়ায়, সেই কনস্টিটুয়েন্সিতে আগের 7 বারের এমপি ছিলেন। সুতরাং সঙ্গত কারণেই নমিনেশন চাওয়ার পরেও আমি নমিনেশন পাইনি, ওই ভদ্রলোক পেয়েছেন এবং উনি জিতেও এসছেন। সো বিএনপির ওই চয়েসটা হয়তো ঠিকই ছিল, কিন্তু সংরক্ষিত নারী আসনে বিএনপি কিন্তু আমাকে মনোনীত করেছে। আচ্ছা, আমাকে মনোনয়নের পেছনে কারণটা কি? সাধারণত আমরা দেখি সংরক্ষিত নারী আসনগুলোতে কোনো না কোনো মানে দলের কোনো না কোনো নেতার স্ত্রী কিংবা তার কন্যা কিংবা তার বোন কিংবা তার ভালো বন্ধু, এরাই কেবলমাত্র সংরক্ষিত নারী আসনের মনোনয়ন পেয়ে থাকেন। আমার কিন্তু সেরকম কোনো ব্যাকিং এই দলটিতে নাই, একেবারেই নাই। সো আমার ইউএসপিটা কি ছিল? আমার ইউএসপি ছিল আমি ওরেটর, আমি কথা বলতে পারি, এবং ওই সময় বিএনপির প্রয়োজন ছিল পার্লামেন্টে এমন একজনকে পাঠানো যে কথা বলতে পারে, যে বিএনপির কথাগুলো মানুষের সামনে তুলে ধরতে পারবে। সো ওই দিক থেকে চিন্তা করলে আপনি দেখেন আমাকেও আমার ওই ইউএসপিটাকে ইউজ করেই সংসদে যেতে হয়েছে। আপনি যদি এটাকে আরো ব্রডার পার্সপেক্টিভে আমরা দেখি, ফর এক্সাম্পল জেনারেল নমিনেশনের ক্ষেত্রে, খালেদ ভাই, আমি এখন যদি আমার দলকে দোষ দেই যে কেন তারা নারীকে আরো বেশি নমিনেশন দিচ্ছে না, কেন 50% নারী যেই দেশে সেই দেশে বা 53% সেই দেশে কেন অন্তত 33% আসনে, ঠিক আছে 33% আসনে আমরা সরাসরি নারী মনোনয়ন দেখছি না কেন জানেন? বিকজ দুটো কারণ। এক হচ্ছে আমরা সত্যিকার অর্থে জিতে আসার মতো সেরকম নারী ক্যান্ডিডেট অতগুলো নেই, আসলেই নেই খালেদ ভাই। এর জন্য কিন্তু শুধুমাত্র পলিটিক্যাল পার্টি দায়ী না, এই জন্য আমাদের সমাজ ব্যবস্থা দায়ী, আমাদের পারিবারিক ব্যবস্থা দায়ী, আমাদের রাষ্ট্র। না, আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। আপনি চমৎকার করে বলেছেন, কিন্তু পলিটিক্যাল পার্টিগুলির তো একভাবে লিড নেয়ার থাকে। এখন আমরা যত বেশি জামাত শিবিরের, এনসিপির বা আওয়ামী লীগের সমালোচনা করি, এটা না করার ক্ষেত্রে সেই সমালোচনাটা আসলে বিএনপির এগেইনস্টও আসলে করতে পারবো কিনা, বিএনপি মুখে যা বলে আসলে সেটা প্র্যাকটিক্যালি তা করে কিনা। খালেদ ভাই, আমি কিন্তু মনে করি যে ডিসক্রিমিনেশন যেটাকে বলা হয় শুধুমাত্র নারী হবার কারণে, আমরা যদি এভাবে লেটস পুট ইট ইন দিস ওয়ে, জাস্ট বিকজ তুমি নারী সো তুমি ওই জায়গায় যেতে পারবে না, না, বিএনপি এটা বিশ্বাস করে না। কেন আমি বলি আপনাকে, আমাদের প্রত্যেকটা আসনে কিন্তু জরিপ হয় খালেদ ভাই, একটা দুটা না, কয়েকটা জরিপ হয়, দলের কয়েকটা জরিপ হয়, এজেন্সিগুলোর জরিপ হয়, এই জরিপের রিপোর্ট কিন্তু দলের একেবারে টপ পর্যন্ত যায়। আমরা যদি কনস্টিটিউয়েন্সিতে ইভেন ধরেন আমি আমার ব্যাপারে বলতে পারি, আমি কনস্টিটিউয়েন্সিতে কতদিন পর গেলাম, কয়টা মিটিং করলাম, কোন কোন ইউনিয়নে মিটিং করলাম, কোনটাতে লোক কেমন হলো, এগুলোরও কিন্তু দীর্ঘ ফিরিস্তি দলের কাছে আমি জানার আগে চলে যায়। তার মানে কোন নারী যদি সত্যি মানে সে মিন করে যে আমি ইলেকশন করব, আই মিন ইট, আমার কাম হোয়াট মে আমি কন্টেস্ট করব, দল কিন্তু তখন অটোমেটিক্যালি সেই নারীটার স্কোর যখন হাই হতে থাকে আপনার ওই জরিপগুলোতে, তখন দল তো ওই আসন চায়, দল তো আর কোনো আসন হারাইতে চায় না। সো তারা তখন বাধ্য হয় ওই নারীকে দিবেই, তারা দিতেই হবে। সো এটা আমার মনে হয় যে একটা ফেয়ার কম্পিটিশন পার্টিতে থাকে, মোটা দাগে খালেদ ভাই, মোটা দাগে। হ্যাঁ, কিন্তু তার আগেই মেয়েরা ওই জরিপেই মেয়েরা পিছিয়ে যায়, কারণ মেয়েদের অনেক আদার রেসপন্সিবিলিটি নিতে হয়, মেয়েদেরকে অনেক রকম
মানে অনেক রকম ধাক্কার মুখে পড়তে হয়, যেটা একটা পুরুষকে পড়তে হয় না। বেশা ফারহানা, আমরা আবার আসবো আপনার কাছে। আমি একটু জনাব মোহাম্মদ ইশরাক আপনার কাছে যেতে চাই। আপনি আসলে যেহেতু রাজনীতির বিভিন্ন গতি প্রকৃতি বিশ্লেষণ করেন, গত কয়েকদিনে আপনার রাজনৈতিক বিশ্লেষণের মধ্যে আপনি জানেন সেগুলি নিয়ে পক্ষে বিপক্ষে নানা ধরনের আলোচনা হয়েছে, আমি আপনাকে একটু পড়ে শোনাচ্ছি। আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান সরকারের একজন উপদেষ্টা জনাব মাহফুজ আলমের মাথায় বোতল ছুঁড়ে মারা নিয়ে আপনি বলেছেন, আমি আপনাকে কোট করছি, বোতল কে ছুঁড়ে মেরেছে তা তো মুখ্য না, কোনোদিনই মুখ্য ছিল না, মুখ্য হচ্ছে এটা নিয়ে যে রাজনীতি হবে সেটা জাসি দায়ী। অর্থাৎ আপনি বোধহয় জামাত শিবিরকে বলেছেন, এই কারণে যে আপনি পরিষ্কার করবেন সেটা, জাসি বোতল ছুঁড়ে মেরেছে, জাসি দায়ী কারণ জাসি সবাইকে শত্রুতে পরিণত করেছে, এমন কেউ আর অবশিষ্ট নাই যে জাসির পক্ষে কথা বলবে। লাস্ট আপনি বলছেন, যদি সবাই মিলে একটা মিথ্যাকে সত্য বলে তাহলে মিথ্যাই সত্য, জাসি এই সত্যটা বোঝে নাই জন্য শাহবাগে হেরেছে, আবার হারবে। আপনি যদি একটু আমাদের ব্যাখ্যা করেন, জাসি বলতে আপনি নিশ্চয়ই জামাত শিবিরকে, আমার মনে হচ্ছে যে আপনি নিশ্চয়ই জামাত শিবিরকে বুঝিয়েছেন, আপনি এটা যদি একটু আমাদেরকে ব্যাখ্যা করেন। আর আমি একটু আপনার জন্য একটা ছোট্ট করে একটু বলি আমাদের দর্শকদের জন্য, যেই ছোট ছোট ক্লিপিংসগুলি দেখা যায়, আমি দর্শকদের অনুরোধ করব আপনারা দেখবেন যে এগুলি আমরা ঠিকানা থেকে আসলে এগুলি আমরা কখনো মানে একদম শর্টস যেগুলি আমরা করি সেগুলি বাদে অন্য অনেকগুলি জায়গা থেকে, এইখান থেকে একটা কথা সেখান থেকে একটা কথা দিয়ে যেগুলি করা হয় সেগুলির সাথে কিন্তু আমাদের কোনো সম্পর্ক নাই, আপনারা নিশ্চয়ই এগুলি বুঝতেও পারেন। আমি বেশার ফারহানার কাছে আমি এই প্রসঙ্গটা দিয়ে আসলে একটু শেষ করতে চাই, এবং দর্শকদের মধ্যে থেকেও এই প্রসঙ্গটা আছে যে আপনি এই জামায়াতের বা বিএনপির এই রাজনীতি বা এনসিপির রাজনীতির ক্ষেত্রে যেগুলি প্রশ্ন, মুক্তিযুদ্ধ, তারপরে হচ্ছে ইসলাম বিরোধিতা বা ধর্ম বিরোধিতা বা সংখ্যালঘুতা ইত্যাদি যে প্রশ্নগুলি আছে, সেই প্রশ্নগুলিকে কিভাবে আপনি ডিল হতে যাচ্ছেন এবং সেটা আসলে কোন দিকে যাচ্ছে। আর এইটার সাথে লাগোয়া প্রশ্নটা হচ্ছে যে আওয়ামী লীগের 15 বছরের কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে যেসব সাংবাদিকেরা নিয়মিত কথা বলেছেন, মানে আমি মানব জমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরীর কথা এই মুহূর্তে মনে পড়ছে, তিনি খুবই উচ্চকণ্ঠ ছিলেন, বিশেষ করে জুলাই আগস্ট আন্দোলনের সময় তাকেও আমরা অনেক হতাশ হতে দেখছি। এই ফিলটা আপনারও হচ্ছে কিনা, দুটি মিলিয়ে যদি একটু বলেন। আচ্ছা, আমি প্রথম প্রশ্নটাতে আসি। বিএনপি মুক্তিযোদ্ধার দল, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি বীরুত্তম, তিনি সেক্টর কমান্ডার ছিলেন, এবং বিএনপিতে যত মুক্তিযোদ্ধা যতজন আছেন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, আমার মনে হয় না, আমি মোটামুটি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি আর কোন দলে এত মুক্তিযোদ্ধা আছে। সুতরাং মুক্তিযুদ্ধকে অস্বীকার করা, মুক্তিযুদ্ধের গরিমাকে খাটো করে দেখানো, এটা বিএনপি দল হিসেবে বিএনপির মর্মমূলে আঘাত করে। এর আগের প্রশ্নে আমি আপনাকে যে উত্তরটা দিয়েছিলাম জামাত এবং বিএনপির জোটের ব্যাপারে, আমি আপনাকে পরিষ্কার করে বলেছি ভোটের রাজনীতিতে জোট একটা বাস্তবতা, কিন্তু দ্যাট ডাজন্ট মিন যে দুটো দল যারা জোটবদ্ধ হচ্ছে তারা আদর্শিকভাবে একই আদর্শ ধারণ করে। কারণ যদি একই আদর্শ ধারণ করতো তাহলে তো একটি দলই হতো, তাহলে তার দুটি দল হতো না। দুই হচ্ছে, এই অভ্যুত্থানের পরে যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি আহত করেছে সেটি হচ্ছে পলিটিক্স তো আসলে দুই ধরনের, একটা হচ্ছে আইডেন্টিটি পলিটিক্স, একটা হচ্ছে ওয়েলফেয়ার পলিটিক্স। আইডেন্টিটি পলিটিক্স সেটা ধর্মের ভিত্তিতে হতে পারে, জাতির ভিত্তিতে হতে পারে, যেমন গত 15 বছর আমরা জাতির ভিত্তিতে দেখেছি, বাঙালি জাতি, হ্যাঁ, মানে 1000 বছরের বাঙালি জাতি, এই আইডেন্টিটিটাকে আমরা মানে বেস করে পলিটিক্সটাকে রান করতে দেখেছি। ফর এক্সাম্পল ভারতে আমরা মোদির রাজনীতি দেখি, হিন্দুত্ববাদ, হিন্দুকে আইডেন্টিটি ধরে তারপরে তার রাজনীতিটা সেখানে ঘুরপাক খায়। আর পাশাপাশি যেটা ওয়েলফেয়ার পলিটিক্স, সেটা আপনাকে শিক্ষায় আপনি কি করবেন, স্বাস্থ্যে আপনি কি করবেন, সামাজিক সুরক্ষায় আপনি কি করবেন, বৈষম্য নিরসনে আপনি কি করবেন, বেকারের জন্য আপনি কি করবেন, অর্থাৎ কল্যাণমূলক যেই রাজনীতি, সেটার একটা আলোচনা, সেটার একটা ডিবেট, সেটার একটা মানে দ্বার উন্মোচন হবে, এই আশাটা আমি করেছিলাম, হয়তো বা খুব বেশি আশা করেছিলাম। কারণ আমি দেখলাম ঘুরে ফিরে আমরা কিন্তু খুবই এমন সব তাত্ত্বিক আলোচনায় নিজেদেরকে আটকে রাখছি যে আলোচনাটা নিয়ে না, বিশ্বাস করেন, আমি তো খুব রেগুলার গ্রামে থাকি, গ্রামে আসি, আমাদের সাধারণ মানুষের ন্যূনতম কোনো চিন্তা নাই। এখনকার গুম খুন নিয়ে আপনি আসলে কি বলবেন, যে সরকারের জায়গা থেকে এটি বারবার অস্বীকার করা হচ্ছে, কিন্তু এটি একটি বাস্তবতা, এই বাস্তবতাকে শামীম ওসমান কিভাবে দেখে, আমাদের যদি খুব সংক্ষেপে একটু বলতেন। আমি আপনাকে একটা জিনিস স্পেসিফিক্যালি বলতে চাই খুব পরিষ্কার ভাবে, আমি একজন হিউম্যান বিং হিসাবে আমি কোনো ধরনের হত্যাকাণ্ডকে আমি সমর্থন করি না এবং করা উচিত, তাহলে আমি মানুষ হিসেবেই গণ্য হব না।
আমরা কোনো খারাপ জিনিসকে আমরা আশা করি না। আমার যে বক্তব্যটা হচ্ছে, আমি কোনো কিছু গোপন করে কথা বলতে শিখি নেই, কারণ আমি সাদাকে সাদা বলার, কালাকে কালো বলার। বাট আমার তার আগে আপনার মাধ্যমে খালেদ ভাই, আমি কালকে বাঁচবো না জানি না, আপনি একটা ভালো জায়গায় আছেন, জার্মানি একটা ডয়েচ টেলিভিশনের সাথে আছেন, আমি আপনার কাছে অ্যাপিল করছি, রিকোয়েস্ট করছি, আমি যদি অ্যাম্বাসাডারদের সাথে কথা বলতে পারি, কিংবা বিদেশে যেয়ে যদি বড় বড় মন্ত্রী মিনিস্টারের সাথে কথা বলতে পারি, আমি কিছু অভিযোগ দিব। নারায়ণগঞ্জে 7 মার্ডার হলো, আমি কিন্তু উইদিন 45 মিনিটসের মধ্যে, 45 মিনিটের মধ্যে দেশের সর্বোচ্চ জায়গায় আমি এই খবরটা পৌঁছেই দেই, কারণ আমার কাছে খবর এসেছিল যে এই ঘটনা র্যাব দ্বারা সংঘটিত হয়েছে, র্যাবের কিছু মানুষ দ্বারা সংঘটিত হয়েছে, এই মেজর আরিফ সহ এরকম যারা আছে, বিকজ তারা ডিস্ট্র্যাক্ট হয়ে গেছিল। যেহেতু আমি এলাকার মানুষ, আমাকে সবকিছু খবর রাখতে হয়, এবং আমি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কেও জানিয়েছিলাম বিষয়টা, যে সামথিং ইজ গোয়িং অন, বাট এত বড় দুর্ঘটনা হবে এটা আমি বুঝতে পারিনি। কিন্তু দেখেন, যখন এই ঘটনা ঘটলো, আমি কিন্তু আমার ভয়েস রেজ করেছি, এবং এই জন্য আমার জীবনের শঙ্কা ছিল। জনাব শামীম ওসমান, আপনার নিশ্চয়ই মনে আছে একরামুল বলে চট্টগ্রামের একজন কাউন্সিলর, তার মেয়ে যখন বলছিল বাবা তুমি কান্না করছো যে, এবং তারপরে যখন তাকে গুলি করে হত্যা শব্দ আমরা শুনলাম, সেই সময়ের মধ্যে কিন্তু আমরা অনেকেই বলছিলাম যে এইখানেই এটি শেষ হওয়া উচিত, কিন্তু এটি আসলে শেষ হয় নাই। জনাব শামীম ওসমান। জি, আমি আপনার সাথে 100% একমত। একজন মানুষকে আমি গুম করে দিব, খুন করে দিব, এই বিষয়টাকে আমি একজন মানুষ হিসাবে, আমি যদি মৃত্যু হয়ে যায় আমার, আমি কোনোদিন এটাকে সাপোর্ট করব না। এটার চেয়েও বড় সত্য হচ্ছে, এত বড় বড় উচ্চ পদস্থধারীরা এখনো কিন্তু জেলখানায় আছেন। যেমন বিএনপির নেতা সালাউদ্দিন সাহেব, ওনাকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে বলা হলো, ঠিক আছে, তো বিএনপি নেতা সালাউদ্দিন সাহেবকে তো পাওয়া গেল ভারতে। আমার চোখের সামনে যখন নারায়ণগঞ্জে একটা পরিবার আগুন দিয়ে বাসে পুড়িয়ে মেরে ফেলা হলো, আমার চোখের সামনে নারায়ণগঞ্জের যাত্রাবাড়িতে বাসে শুয়েছিল ড্রাইভার আর কন্ট্রাক্টর, তাকে আগুন দিয়ে পুড়িয়ে মারে হলো, ওস্তাদকে মাথা দিয়ে যে কন্ট্রাক্টর পুড়িয়ে ফেলো, 85 জন মানুষকে পুড়িয়ে ছাই করে দেওয়া হলো। এটার নাম রাজনীতি। আর তাদের বিচার হলো না কেন? যারা আগুন সন্ত্রাস করলো এই দেশে, যারা পুলিশকে পুড়িয়ে মারলো, সাংবাদিককে পুড়িয়ে মারলো, জজ করে বোম মারলো, এবং বিভিন্ন স্কুল সেন্টার উড়িয়ে দিল। আমি এই সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই, এই সরকার ন্যায় বিচার কেন